আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে শেখ হাসিনার প্রকাশিত সাক্ষাৎকারের শিরোনাম যদি বাংলা করি তাহলে দাঁড়ায়, কোটি ভোটার নির্বাচনে অংশ নেবে না যদি আওয়ামী লীগকে বাইরে রাখা হয়। সতর্ক করেছেন বাংলাদেশের শেখ হাসিনা। বাংলাদেশের শেখ হাসিনা সাক্ষাৎকারের সঙ্গে রয়টার্স যে ফাইল ছবিটি ছেপেছে সেখানে শেখ হাসিনাকে গার্ড অফ অনার নিতে দেখা যাচ্ছে। সম্ভবত বিদেশে কোনো সফরের সময় ছবিটি তোলা। ছবিটি নিছক অলংকার নয়, এটি একটি মেসেজ বা বার্তা। রয়টার্স বোঝাতে চেয়েছে শেখ হাসিনা এখনো আন্তর্জাতিক অঙ্গনে ততটাই প্রাসঙ্গিক যতটা ডক্টর ইউনূস নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় মনে করুন না। রয়টার্স হয়তো বোঝাতে চেয়েছে যে শেখ হাসিনা আন্তর্জাতিক অঙ্গনে এতটাই প্রাসঙ্গিক যে যতই ডক্টর ইউনূস নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় মনে করুন না কেন, শেখ হাসিনা এবং তার দলকে পাশ কাটিয়ে বাংলাদেশে গণতন্ত্র, স্থিতিশীলতা, রাজনীতি, উন্নয়ন কিছুই ফিরবে না। বোঝাই যাচ্ছে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশের পর ডক্টর ইউনূসের সরকার বেশ নড়ে চড়ে বসেছে। দুদিন আগেই আমি বলেছিলাম যে আওয়ামী লীগ আন্তর্জাতিক অঙ্গনে খেলা শুরু করেছে। একে একে 3টি পদক্ষেপ এখন সেটি প্রমাণ করছে। জাতিসংঘ মহাসচিবের কাছে তারই সহযোগী প্রতিষ্ঠানের হাই কমিশনারের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট আচরণের অভিযোগ, তারপর আন্তর্জাতিক অপরাধ আদালতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে রোম কনভেনশনের আওতায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং সবশেষে 29 অক্টোবর একসঙ্গে 3টি খ্যাতনামা আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ। আওয়ামী লীগ সত্যি পৃথিবীর ময়দানে একটি বড় চাল দিয়ে দিয়েছে। শেখ হাসিনার এই ত্রিমুখী টেক্কা আওয়ামী লীগের আন্তর্জাতিক পাল্টা কৌশলের প্রমাণ। ডক্টর ইউনূস নিজেকে বরাবরই আন্তর্জাতিক রাজনীতির খেলোয়াড় ভাবতে ভালোবাসেন, কিন্তু শেখ হাসিনার এই ত্রিমুখী টেক্কা দেখিয়ে দিয়েছে যে আন্তর্জাতিক অঙ্গনে কে আসল খেলোয়াড়। ইউনূস এখন কেবল তার প্রতিক্রিয়া দেখাতে পারবেন এবং প্রতিক্রিয়া একটা তার ধরা পড়া অস্থিরতার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এমনকি তার প্রেস উইং বা তার প্রোপাগান্ডা সচিব স্থানীয় গণমাধ্যমকে ভয় দেখাচ্ছে, চিঠি পাঠাচ্ছে। বিডি নিউজ 24 গতকাল একটি নিউজ ছেপেছিল যে আন্তর্জাতিক অপরাধ আদালতে গিয়েছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ, এবং এই খবর প্রকাশ করার পর তাদেরকে চাপ দিয়ে একটি প্রতিবাদ লিপি পাঠিয়েছে প্রেস উইং থেকে এবং বিডি নিউজ 24 কে সেটি প্রকাশ করতে বাধ্য করা হয়েছে। এই বাধ্য করা এটা স্পষ্ট করছে যে শেখ হাসিনার এসব সাক্ষাৎকার, এই আন্তর্জাতিক দৌড়ঝাঁপ ইউনূস সরকারের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের সেন্সরের হাত পৌঁছে গেছে। ইউনূস বিরোধী ইউটিউব চ্যানেল বিশ্লেষণধর্মী কন্টেন্ট সবকিছুর রিচ কমিয়ে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। অর্থাৎ মিডিয়া নিয়ন্ত্রণের যে খেলা বা মিডিয়া নিয়ন্ত্রণের যে অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে তারা এতদিন ধরে চালাতো, আজ সেটা তারা বহু গুণে ফিরিয়ে নিয়ে এসেছে নিজেদের টিকে থাকার লড়াইয়ের জন্য। রয়টার্স, এএপি এবং দ্য ইন্ডিপেন্ডেন্ট, এই 3টি বিশ্বখ্যাত গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার একদিনে প্রকাশিত হয়েছে। 1 বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক অঙ্গনে এটা ছিল তার প্রথম বড় উপস্থিতি। শেখ হাসিনার কথা বলছি। আর একদিনেই তিনি কথার জোরে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। এই সাক্ষাৎকারগুলোর মূল বার্তা একটি: বাংলাদেশে যে সরকার চলছে তা অবৈধ, তাদের নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থা অবৈধ এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দেশটিকে রাজনীতিহীন করে ফেলেছে, গণতন্ত্রহীন করে ফেলেছে। শেখ হাসিনা বলছেন আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো নির্বাচন হলে তা বৈধ হবে না, এমন নির্বাচনে কোটি কোটি মানুষ অংশগ্রহণ করবে না, ভোট দেবে না। রয়টার্সকে তিনি স্পষ্ট করে বলেছেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা শুধু অন্যায্যই নয় বরং আত্মঘাতী। আন্তর্জাতিক আদালতের বিচারের প্রসঙ্গেও তিনি বলেছেন এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নাটক, একটি ক্যাঙ্গারু কোর্টের বিচার। তিনি বলেন আমি হত্যার নির্দেশ দেইনি, আমার সাংবিধানিক দায়িত্ব পালন করেছি দেশকে সন্ত্রাসের হাত থেকে রক্ষা করার জন্য। এই ভাষাগুলো কূটনৈতিকভাবে যতটা পরিমিত, রাজনৈতিকভাবে তার চেয়ে আরো অনেক গভীর। তিনি সরাসরি বিশ্বকে বলছেন বাংলাদেশে যে সরকার চলছে সেটা গণতান্ত্রিক নয়, অবৈধ, এবং সেই সরকারের নেতৃত্বে থাকা মানুষটি প্রকৃত অপরাধী।
অর্থাৎ ডক্টর ইউনূসকে তিনি অপরাধী বলছেন। সাক্ষাৎকার প্রকাশের দিনই সরকারের শীর্ষ পর্যায় থেকে প্রতিক্রিয়া আসা শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন, বৈঠক করে বলেছেন নির্বাচন বানচালের জন্য বড় শক্তি কাজ করছে বা করবে। সবাই বুঝে নিয়েছে যে এই বড় শক্তি বলতে তিনি আসলে শেখ হাসিনাকেই বুঝিয়েছেন। আর তার প্রোপাগান্ডা সচিব তো আরো সরাসরি কথা বলেছেন। প্রোপাগান্ডা সচিব বলেছেন, একবিংশ শতাব্দীতে শেখ হাসিনার চেয়ে বড় খুনি আর কেউ নেই। এই একটা মন্তব্যই প্রমাণ করছে যে কি পরিমাণ অস্থিরতা কাজ করছে তাদের ভেতর। তাদের বক্তব্যে এখন কোনো যুক্তি নেই, আছে ভয়, ভয় দেখানো মানুষকে এবং হুমকি দিয়ে কথা বলা। একই সঙ্গে তারা নির্বাচনের আগে প্রশাসনিকভাবে আওয়ামী লীগ সংযুক্ত কর্মকর্তাদের বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন। পুরনো নির্বাচনী কর্মকর্তারা মানে ডিসিএসপি পর্যায়ের যারা তিনটি নির্বাচনে যুক্ত ছিলেন তারা কেউ থাকবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ ইউনূস সরকার আগেভাগে মাঠ গোছাচ্ছে, মাঠ ঝাড়ছে আর কি। তাদের ভয়টা আসলে এখানেই। শেখ হাসিনা যদি আন্তর্জাতিক স্বীকৃতি পেতে শুরু করেন তাহলে এই ফেব্রুয়ারির নির্বাচন তো চাঙ্গে উঠবে, এর কোনো বৈধতা থাকবে না। আওয়ামী লীগের আন্তর্জাতিক কৌশলটা এখানে স্পষ্ট। তারা দেশীয় ময়দানে দমন পীড়ন নিপীড়নের শিকার হলেও আন্তর্জাতিক পর্যায়ে তাদের যে উপস্থিতি, আইনি পদক্ষেপ এবং তথ্য যুদ্ধে তারা প্রবেশ করেছে। শেখ হাসিনার সাক্ষাৎকারগুলো ছিল সেই কৌশলের প্রকাশ্য রূপ। এই সাক্ষাৎকারের ঠিক আগেই জাতিসংঘে পাঠানো চিঠি এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা, দুটো ঘটনাই আসলে আন্তর্জাতিক এজেন্ডা পুনর্গঠনের ইঙ্গিত। শেখ হাসিনা জানেন তার বিরুদ্ধে মামলা যতই রাজনৈতিক হোক, আন্তর্জাতিক গণমাধ্যমে যুক্তি তুলে ধরতে পারলে এই খেলার গতিপথ বদলে যাবে। রোম কনভেনশনের আওতায় ইউনূস সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দায়ের, এটাও এক ধরনের পথ, এটাও এক ধরনের উপায়। ইউনূস আন্তর্জাতিক পরিসরে যতটা পরিচিত, আওয়ামী লীগের এই যে প্রচার মেশিন ততটা পরিপক্ক। এখন সেটাই কাজে লাগানো হচ্ছে। তিনটি সাক্ষাৎকার মিলিয়ে শেখ হাসিনা মূলত 6টি পয়েন্ট তুলে ধরেছেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ইউনূস সরকার অবৈধ এবং তার নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থা বৈধতা হারিয়েছে। 2 হচ্ছে জুলাই সহিংসতায় তিনি কোনো হত্যার নির্দেশ দেননি, নিরাপত্তা বাহিনী আত্মরক্ষায় গুলি চালিয়েছে অর্থাৎ এবং সেটা নিয়ম কানুন মেনেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন আক্রান্ত হয় তখন তাদের নিয়ম আছে, তখন তারা রুলস এন্ড রেগুলেশন মেনেই তারা আত্মরক্ষায় গুলি চালাতে পারে। অর্থাৎ শেখ হাসিনা এই সাক্ষাৎকারেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দোষী সাব্যস্ত করেননি, তিনি বরং তাদের পাশে দাঁড়িয়েছেন। তাদের আত্মরক্ষায় গুলি চালানোর যে অধিকার আছে তিনি সেটি স্পষ্ট করেছেন। 3 নাম্বার হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেশ রাজনীতি শূন্য করে ফেলা হয়েছে, দেশ অগণতান্ত্রিক হয়ে গেছে, আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন বৈধ নয়, এটা 4 নাম্বার। এবং 5 নাম্বারে তিনি বলেছেন তিনি দেশে ফিরতে চান, তবে নিরাপদ এবং বৈধ সরকার না আসা পর্যন্ত তিনি ফিরবেন না। আর 6 নাম্বারে তিনি বলেছেন আওয়ামী লীগ নেতৃত্ব পরিবার নির্ভর নয়, তার দল গণতান্ত্রিক ভাবেই টিকে থাকবে, কোনো ব্যক্তি বা পরিবারের উপর তার দলটি নির্ভরশীল নয়। দলটি এমন স্বয়ংসম্পূর্ণ, এমন শক্তিশালী একটি দল যে বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক দল বলতে আওয়ামী লীগকেই বোঝায়। এই 6টি পয়েন্টের ভেতর একটি নিরবচ্ছিন্ন বার্তা আছে, একটি স্পষ্ট বার্তা আছে। সেটি হচ্ছে তিনি এখনো বাংলাদেশে বৈধ নেতৃত্বের দাবিদার এবং তার রাজনৈতিক প্রত্যাবর্তন কেবল সময়ের ব্যাপার মাত্র। ডক্টর ইউনূস যতটা আন্তর্জাতিক মিডিয়া বান্ধব, শেখ হাসিনা ঠিক ততটাই রাজনৈতিকভাবে অভিজ্ঞ। গত 15 বছর শুধু নয়, তার পুরো রাজনৈতিক জীবনে তিনি রাজনীতি শুরুই করেছেন বিদেশে বসে, এবং এই পুরো রাজনৈতিক জীবনে তিনি আন্তর্জাতিক রাজনীতির খেলোয়াড়দের সঙ্গে খেলেছেন। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে গত 15 বছরে শেখ হাসিনা যে পরাশক্তিগুলোর সঙ্গে ভারত, চায়না, রাশিয়া, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন সবাইকে তিনি এমন ভাবে ম্যানেজ করে রাজনীতি করেছেন যে বাংলাদেশকে তিনি অন্য রাজনৈতিক ময়দানে নিয়ে গিয়ে ফেলেছিলেন। ইউনূস একজন বক্তা, ইউনূস আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতা দেন, কিন্তু শেখ হাসিনা আন্তর্জাতিক রাজনীতিতে অংশগ্রহণকারী, তিনি রাজনীতির পার্ট। একসময় ইউনূসের নোবেল ছিল তার বড় সম্পদ, এখন সেটা তার সবচেয়ে বড় দায় হয়ে দাঁড়িয়েছে, কারণ আং সান সুচির মতো তাকেও নৈতিক প্রশ্ন আক্রমণ করতে শুরু করেছে। যেভাবে সুচি রোহিঙ্গা নির্যাতনের পর আন্তর্জাতিক মহলে মর্যাদা হারিয়েছিলেন, ইউনূসও আজ সেই পথে হাঁটছেন। শেখ হাসিনার সাক্ষাৎকারের পর আন্তর্জাতিক মহলে তার নৈতিক অবস্থান আরো নড়বড়ে হয়ে গেছে। শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে অনেক বেশি প্রাসঙ্গিক,
অনেক বেশি ধারাবাহিক। তাকে অনেকে হয়তো বলেন মুখরা, তিনি রাজনৈতিক শিষ্টাচার মানেন না, তিনি পটপট করে কথা বলেন, কিন্তু এই কথা বলা কঠিন যে তিনি নির্বিচারে হত্যার নির্দেশ দিয়েছেন, এটি কোনো বিশ্লেষক মানতে চান না। এ কারণে মানতে চান না কারণ বিগত 15 বছরে তিনি কর্তৃত্ববাদী হয়েছিলেন বটে, কিন্তু তার শাসনকালে তিনি বিরোধীদের বিরুদ্ধে যেসব ব্যবস্থা নিয়েছেন তার সবগুলো আইনানুগ ছিল। যুদ্ধাপরাধের বিচারের কথা বলুন বা খালেদা জিয়ার মামলার কথা বলুন, যুদ্ধাপরাধের বিচার তিনি নিয়ে এসেছিলেন তাদের এজেন্ডায়, দলীয় ম্যানিফেস্টোতে, এবং মানুষের ম্যান্ডেট নিয়ে এসে তিনি যুদ্ধাপরাধের বিচার করেছেন। খালেদা জিয়ার বিচার হয়েছে নিয়মিত আদালতে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু সহ তার সপরিবারে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই বিচারটি তিনি করেছেন বিচারিক আদালতের মাধ্যমে, কোনো বিশেষ ট্রাইব্যুনাল গঠন না করেই। এইভাবে 21শে আগস্টের গ্রেনেড হামলার বিচারও হয়েছে বিচারিক কাঠামোয়। এতগুলো দৃষ্টান্ত প্রমাণ করে যে শেখ হাসিনা তার রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি প্রতিশোধ পরায়ণ ছিলেন না, বরং বিচার প্রক্রিয়ার প্রতি আস্থাশীল ছিলেন। তার সরকার যত কঠোরই হোক না কেন আইন বহির্ভূত হত্যার অনুমোদন তিনি দেননি। জুলাইয়ের সন্ত্রাস এবং অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের নেতাকর্মীরা হত্যাকাণ্ডের শিকার, বিনা বিচারে আটকের শিকার, ব্যবসাপাতি সব লুট হয়ে গেছে। কিন্তু এই দলটি ছাড়া কোনো রাজনৈতিক ভারসাম্য রাখা যে সম্ভব নয়, এ কথা শেখ হাসিনা তার সাক্ষাৎকারে তুলে ধরেছেন। তার যুক্তি ছিল খুব সরল, যতদিন না আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার ফিরে পাবে ততদিন বাংলাদেশে স্থিতিশীলতা ফিরবে না, বাংলাদেশে গণতন্ত্র ফিরবে না, বাংলাদেশে রাজনীতি ফিরবে না। এই বক্তব্যই এখন আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কারণ আওয়ামী লীগকে বাদ দিলে বাংলাদেশের গণতন্ত্র একপাক্ষিক হয়ে যায়, বাংলাদেশের রাজনীতি একপাক্ষিক হয়ে যায়, এবং আপনি বিএনপি, জামাত, এনসিপি সব আসলে একই রাজনীতি করে, ওই এক দলের রাজনীতি তো চলবে না। সেই বাস্তবতা বুঝেই পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র এখন ইনক্লুসিভ ইলেকশন বা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা, মানে শব্দটা বারবার ব্যবহার করতে শুরু করেছে। শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের ইতিহাস দীর্ঘ এবং গণতান্ত্রিক ভাবে প্রথিত। শেখ হাসিনা কখনো নিস্তরঙ্গ রাজনীতিবিদ ছিলেন না, তিনি বোবা রাজনীতিবিদ নন। তিনি আক্রমণ করেন আবার প্রতিরোধ করতে জানেন। তার শক্তি কথার জোরে, বাক্যবাণে প্রতিপক্ষকে ঘায়েল করা তার পুরনো অভ্যাস, এটাই তার রাজনীতি। তবে তিনি যে নির্বিচারে হত্যার নির্দেশ দিতে পারেন না বা দেননি সেটা প্রত্যেকটি বিশ্লেষক মনে করেন, এবং এই আলোকেই আপনি দেখবেন যে প্রত্যেকটা সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তার রাজনৈতিক আচরণের ইতিহাস, বিচার প্রক্রিয়ার প্রতি তার সংযম, সম্মান এবং প্রতিপক্ষকে ন্যূনতম আইনি সুযোগ দেওয়ার দৃষ্টান্ত, এগুলোই প্রমাণ করে যে তিনি সেটা করতে পারেন না। যেভাবে সন্ত্রাস এবং ভয়ঙ্কর সন্ত্রাসের মাধ্যমে ইউনূস সরকার ক্ষমতা দখল করেছে এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, তাতে বাংলাদেশে গণতন্ত্র কার্যত শ্বাসরুদ্ধ হয়ে পড়েছে, এবং এ কারণেই ডক্টর ইউনূসকে এখন উল্টো মানুষ দোষারোপ করতে শুরু করেছে গণতন্ত্র হত্যাকারী হিসাবে। 3টি আন্তর্জাতিক গণমাধ্যমের সাক্ষাৎকার শুধু শেখ হাসিনার অবস্থান নয়, বাংলাদেশের রাজনীতির গতিপথ বদলে দিয়েছে। ইউনূস এখন বুঝতে পেরেছেন এই টেক্কা, মানে শেখ হাসিনার এই টেক্কা শুধু রাজনৈতিক নয়, কূটনৈতিকও। আর এ কারণেই তিনি কাঁপছেন, কারণ তাকে তো এর পাল্টা চাল চালতে হবে। তিনি কোন চাল চালবেন, তার হাতের কার্ড ফুরিয়ে এসেছে, তার হাতে আর কোনো টেক্কা নাই। এটাই শেখ হাসিনার রাজনীতি। দেখেন কোথাকার জল কোথায় গড়ায়। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বৃষ্টি স্নাত সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেলুট ঠুকে তাক লাগিয়ে দিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর কিছুদিন আগে অধ্যাপক ইউনূসের মাঝে খুঁজে পেয়েছিলেন জিয়াউর রহমানের প্রতিচ্ছবি। তবে সেই স্বপ্নপুরুষের প্রতি এখন চরম ক্ষুব্ধ মির্জা ফখরুল এবং তার দল বিএনপি। জুলাই সনদ নিয়ে তুলেছেন প্রতারণার অভিযোগ। এতদিন পরে এসে বিএনপির মাথায় ভেঙে পড়েছে আকাশ। জুলাই সনদের পৃষ্ঠা বদলে ফেলার অভিযোগ করছেন জ্যেষ্ঠ নেতারা। অন্যদিকে বিএনপিকে নিয়ে রীতিমতো ছেলে খেলায় নেমেছে জামাত ইসলামী এবং কিংস পার্টি এনসিপি। কিছুদিন ধরে বিএনপির সাথে জোট করার চেষ্টা করা এনসিপি নেতারা এখন দিচ্ছেন হুঙ্কার, বলছেন কাবিননামায় সই করার কারণে বিয়েতে বসতেই হবে বিএনপিকে। অন্যদিকে জুলাই সনদ নিয়ে ডক্টর ইউনূসের পক্ষ থেকে অসাংবিধানিক আদেশ জারির দাবিতে অনড় জামাত। বিএনপিকে খাদে ফেলার বন্দোবস্ত চূড়ান্ত করতে 31শে অক্টোবরের মধ্যেই ডক্টর ইউনূসের আদেশ চায় দলটি। আর স্ক্রিপ্টেড নাটক আরো ঘনীভূত করতে রাজনৈতিক দলের অনৈক্যকে দায় দিচ্ছেন উপদেষ্টা আসিফ নজরুল। প্রশ্ন উঠেছে,
ফাটা বাসে আটকে যাওয়া বিএনপির সামনে এখন বাঁচার উপায় কি? সূত্রগুলো বলছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বপ্নের পুরুষ ডক্টর মোহাম্মদ ইউনূসের বানানো ঘোল সামনের দিনে আরো বিষাদময় হতে পারে বিএনপির কাছে। গত মে মাসের নাটকের মতো নতুন এক নাটক দেখা যেতে পারে বিএনপিকে নাস্তানুবাদ করানোর জন্য। শিগগিরই রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের অজুহাত তুলে আওয়াজ উঠতে পারে পদত্যাগ নাটকের। প্রশ্ন হলো, সেই কৌশলে বিএনপি কি আগের মতোই পাতা ফাঁদে পা দিবে? চলুন যাওয়া যাক বিশ্লেষণ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় 17 অক্টোবর জুলাই সনদে সই করে বিএনপি সহ 25টি দল ও জোট। এর মধ্যে বিএনপি এবং জামাত ছাড়া বাকি প্রায় সবাই নাম সর্বস্ব দল ও জোট হিসেবে পরিচিত। সনদ সই অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূসের ঠিক পেছনে সহাস্যে বসেছিলেন বিএনপির দুই জ্যেষ্ঠ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন আহমেদ। সনদে সই করার পর ডক্টর ইউনূস চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পেছনে তাকাতেই উৎফুল্ল চেহারায় বিশাল এক সেলুট ঠোকেন মির্জা ফখরুল। সেই দৃশ্য ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এর মাত্র 3 সপ্তাহ আগে ডক্টর ইউনূসের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিয়ে তার সঙ্গে নিউ ইয়র্কে উড়ে যান মির্জা ফখরুল সহ বিএনপির দুই নেতা। সেখানে এক অনুষ্ঠানে তাক লাগানো বক্তব্য দেন বিএনপির মহাসচিব। প্রধান উপদেষ্টার উপস্থিতিতে তিনি দাবি করেন অধ্যাপক ইউনূসের মাঝে রয়েছে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি। তবে অধ্যাপক ইউনূসকে নিয়ে বিএনপি মহাসচিবের সেই আকাশ ছোঁয়া মুগ্ধতা ধপাস করে মাটিতে পড়ে গেছে। তার দলের অবস্থানেও দেখা যাচ্ছে 180 ডিগ্রি ইউটার্ন। গত জানুয়ারি থেকে ঐক্যমত্য কমিশনের নামে সংলাপের নাটক সাজিয়ে 17 অক্টোবর একটি সনদে সই নেওয়া হয় বিএনপির। তবে সেই স্বাক্ষর এখন বিএনপির কলার কাটা। জুলাই সনদের বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ 28 অক্টোবর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করে জাতীয় ঐক্যমত্য কমিশন। আর তখনই জানা যায় 8 মাসের আলোচনার অনেক কিছুই গায়েব হয়ে গেছে চূড়ান্ত সুপারিশে। নাটকের শেষ দৃশ্যে ফিরে এসেছে অধ্যাপক আলী রিয়াজের সেই হাড়-ঝাড়ু সংবিধান তৈরির কৌশল। বিভিন্ন বিষয় বিএনপি সহ বিভিন্ন দলের সব দ্বিমত এখন ভেসে গেছে যমুনার জলে। চূড়ান্ত সুপারিশে নোট অফ ডিসেন্টের কোনো অস্তিত্বই নেই, অর্থাৎ আলী রিয়াজের মূল প্রস্তাবগুলোই অনুমোদনের জন্য যাবে গণভোটে। সেখানে অনুমোদন হলে জাতীয় নির্বাচনে বিজয়ী হলে বিএনপিকে সেগুলোই বাস্তবায়ন করতে হবে। আবার এই কাজটি করতে হবে নতুন সংসদ গঠনের 270 দিনের মধ্যে। আর যদি পাশ না করা হয়, অর্থাৎ সময়সীমা পার হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে নতুন সংবিধান কার্যকর হয়ে যাবে। বিষয়টিকে আরো শক্ত করতে ডক্টর ইউনূসকে অসীম ক্ষমতাধর করার বন্দোবস্ত পাকা করা হয়েছে। এনসিপি সুরের সুর মিলিয়ে আলী রিয়াজের সুপারিশ হলো জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করবেন অধ্যাপক ইউনূস। এরপর কথিত নতুন সংবিধানের প্রস্তাবের উপর হবে গণভোট। অধ্যাপক ইউনূসের মিত্র দলগুলো এরই মধ্যে জানিয়ে দিয়েছে আগে হবে গণভোট, তারপরে আসবে জাতীয় নির্বাচনের প্রসঙ্গ। ফলে বিএনপি জাতীয় নির্বাচনের স্বপ্ন শিখে উঠেছে স্বাক্ষরের মাত্র 2 সপ্তাহের মধ্যে। দিশেহারা মির্জা ফখরুল 2 সপ্তাহ আগে যাকে সেলুট ঠুকেছিলেন তার বিরুদ্ধে এখন তুলছেন প্রতারিত করার অভিযোগ। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে 30 অক্টোবর সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব। বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি দিতে জাতীয় ঐক্যমত্য কমিশন যে সুপারিশ করেছে তা গণতান্ত্রিক রীতি ও সংসদীয় সার্বভৌমত্বের পরিপন্থী। ঐক্যমত্য কমিশনের সুপারিশকে এক পেশে জবরদস্তিমূলক ও অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি জাতীয় নির্বাচনের দিনই গণভোট চায় বলে আবারও জানান মির্জা ফখরুল। তার স্বপ্ন পুরুষের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতেও এবার ছাড়েননি তিনি। বলেন, জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ অন্তর্বর্তী সরকারকে দেয়া হয়েছে। পেশ করা চিঠিতে ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসেবে প্রধান উপদেষ্টাও একজন দস্তখতকারী। এতে ঐক্যমত্য কমিশন ও সরকার একই অঙ্গ হিসেবে প্রতীয়মান হয়। দর্শক, নতুন করে হঠাৎ চোখে সর্ষে ফুল দেখছে বিএনপি নেতারা।
দলের আরেক নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, জুলাই জাতীয় সনদে বিএনপির সই করা পাতা বদল করে অন্য পাতা জুড়ে দেওয়া হয়েছে। এরপর সেটি বাস্তবায়নের চেষ্টা শুরু করেছে সরকার। এমন লেজে গোবরে অবস্থার মধ্যে জামাত এনসিপির নতুন সখ্যতা দেখা যাচ্ছে। দুটি দলের নেতাদের সঙ্গে মিলে যাচ্ছে আলী রিয়াজ, এমনকি অধ্যাপক ইউনূসের সুরও। নাটকের মঞ্চায়নটি আরো বেশি পরিষ্কার হয়ে উঠছে সবার সামনে। বিএনপি যখন কাতর স্বরে সনদ বাস্তবায়নের সুপারিশের বিরোধিতা করছে, তখন 31 অক্টোবরের মধ্যে ডক্টর ইউনূসকে কথিত সাংবিধানিক আদেশ জারির সময় বেঁধে দিয়েছে জামাত। সেই সঙ্গে নভেম্বরের মধ্যে গণভোটের দাবিও নতুন করে তোলা হয়েছে। ঢাকায় 30 অক্টোবর জরুরি সংবাদ সম্মেলন করেন জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, জামাত রাষ্ট্র সংস্কারে দেওয়া ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলোর পূর্ণ বাস্তবায়ন চায়। সেজন্য 31 অক্টোবরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। সরকার চাইলে এর আগেও সেটি করতে পারে। প্রধান উপদেষ্টা সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে দেরি করলে অন্তর্বর্তী সরকার জনগণের আস্থা হারাবে বলে মৃদু হুঁশিয়ারি দেন মোহাম্মদ তাহের। সেই সঙ্গে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির পর গণভোটের আয়োজন করতে হবে। জামাত জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় উল্লেখ করে তিনি বলেন, এমন কোনো বিষয় যাতে সামনে আনা না হয় যাতে জাতীয় নির্বাচন সংশয় বা অনিশ্চয়তার মধ্যে পড়ে। দর্শক, আব্দুল্লাহ তাহের এই বক্তব্য থেকে পরিষ্কার, বিএনপির দাবি মানার কোনো সুযোগ রাখতে চায় না জামাত। আলী রিয়াজের সুপারিশ হুবহু বাস্তবায়ন এবং নভেম্বরে গণভোট না করা হলে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে রেখেছে জামাত। আর সেভাবে ঘটনা আগালে বিএনপির পরিণতির বিষয়টিও একদমই পরিষ্কার। আলী রিয়াজের হাড়জোড়ো সংবিধান কায়েম হলে নানামুখী সংকট এবং টানাটানিতে নতুন সরকার আয়ু ফুরাতে কয়েক মাসও লাগবে না। আর বিএনপির সামর্থ্যহীনতাকে উপহাস করছে নামসর্বস্ব কিংস পার্টি এনসিপি নেতারাও। বলছেন, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া না দেখেই স্বাক্ষর করে বিএনপি ভুল করেছে। এখন অন্যের উপর দোষ না চাপিয়ে তাদের নিজেদের ভুলের কাফারা দিতে হবে। যে দলটি দুদিন আগেও বিএনপির কাছে আসন ছাড়ের জন্য ভিক্ষা করেছে, তারা এখন বিদ্রুপ করছে উঁচু গলায়। এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি তো বিএনপিকে বিয়ের পিঁড়িতে জোর করে বসিয়ে দিয়েছেন। অনলাইনে জুলাই সনদের সুপারিশের বিরুদ্ধে বিএনপির ক্যাম্পেইনের কোনো সুযোগ নেই দাবি করে তিনি বলেন, তাদের এখন আর না বলার সুযোগ নেই। তারা বিবাহে রাজি হয়েছে, কাবিননামায় সই করেছে, তাই না বলার কোনো সুযোগ নেই। তাদের ভেবে চিনতে জুলাই সনদে সই করা উচিত ছিল। বিএনপির জন্মের ইতিহাস তুলে হুমকি দিতেও ছাড়ছে না এনসিপি। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপি একটি বড় দল, তাদের জন্ম হয়েছিল হ্যাঁ ভোটের মাধ্যমে। এবার না ভোটে স্ট্রিক্ট থাকলে দলটির মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে। দর্শক, নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্যের পর বিএনপিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে মিম আর ট্রলের ঝড়। দলটিকে দেখানো হচ্ছে বিয়ের পিঁড়িতে বসতে অনিচ্ছুক কনে হিসেবে। হাত পা বাঁধা, বিএনপির সামনে কবুল বলা ছাড়া যেন আর কোনো উপায় নেই। প্রশ্ন হলো, এমন অনিচ্ছার বিয়ের সংসার টিকবে কতদিন? দর্শক, সরকার আর তাদের মিত্রদের কৌশলে বিএনপি যখন দিশেহারা, তখন কাটা ঘায়ে যেন আরেকটু লবণ ছিটালেন উপদেষ্টা আসিফ নজরুল। সংকটের সব দায় তিনি তুলে দিয়েছেন রাজনৈতিক দলগুলোর উপর। তার কথায় পরিষ্কার, প্ল্যান অনুযায়ী এগোচ্ছে সবকিছু। ইচ্ছাকৃতভাবে তৈরি করা এক অরাজক পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ। ঢাকায় 30 অক্টোবর সংবাদ সম্মেলনে আসিফ নজরুলের কণ্ঠে ছিল নিষ্পাপ সুর। বলেন, গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে। এমন অবস্থায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। কিছুই যেন জানেন না এমন ভঙ্গিতে তিনি বলেন, 270 দিন আলাপ আলোচনা করার পর রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনেককে সুর দেখা যাচ্ছে তা হতাশাব্যঞ্জক। এই তীব্র বিরোধের মধ্যে সমঝোতা দলিল পাশ করা সরকারের সামনে একটা চ্যালেঞ্জ এনে দিয়েছে। অথচ 270 দিনের আলোচনার সবকিছু 1.5 সপ্তাহে ধুয়ে মুছে ফেলার দায় যে ঐকমত্য কমিশনের, সেটি পুরোপুরি এড়িয়ে যান আইন উপদেষ্টা। আবার সেই কমিশনের প্রধান হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পানি ঘোলা করে তিনি এখন দেবেন চূড়ান্ত সিদ্ধান্ত। অথচ আসিফ নজরুল সংকটের দায় অবলীলায় তুলে দিয়েছেন রাজনৈতিক দল আর স্পষ্ট করলে সুপারিশের বিরোধিতা করা বিএনপির উপর।
প্রশ্ন হলো জুলাই সনদ নিয়ে এত যে নাটক হচ্ছে তার আসল কারণ কি? কেন ঐক্যমত্য কমিশন আলোচনায় হয়নি এমন সুপারিশ করলো? বিষয়টির ইঙ্গিত পাওয়া যাবে সরকারের দুই মিত্র এনসিপি ও জামাতের দুই নেতার বক্তব্যে। কাকতালীয় হলেও 29 অক্টোবর একই দিনে জামাত নেতা আব্দুল্লাহ তাহের ও এনসিপি নেতা নাহিদ ইসলাম নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার কথা বলেছেন। নাহিদ বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয়, আর আব্দুল্লাহ তাহের বলেছেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নাও হতে পারে, কিন্তু তার আগে গণভোট করতে হবে। দর্শক, নাহিদ সহ এনসিপির অনেক নেতাই কয়েক মাস আগেও বলেছিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। সূত্রগুলো বলছে এনসিপি ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হয় তাহলে তারা বিএনপির কাছ থেকে কমপক্ষে 30টি আসনের জেতার নিশ্চয়তা চায়, কিন্তু বিএনপি এতগুলো আসন দিবে না। এখন নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে তাই সরকার হাত বাড়িয়ে দিয়েছে সরকারি দলের ইচ্ছা পূরণে। সরকারের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকের কথা, সংঘাতের কথা বেশ জোরে সোরে বলা হচ্ছে। প্রথমে উপদেষ্টা মাহফুজ আলম, পরে উপদেষ্টা আসিফ নজরুল একই সুরে কথা বলেছেন। উপদেষ্টাদের বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যাবে রাজনৈতিক দলগুলোর অনৈক্যের জন্য সংঘাত আসন্ন। সব নাটকের দৃশ্য মঞ্চস্থ করবেন অধ্যাপক ইউনূস নিজেই, যেমনটা করেছিলেন গত মে মাসে হঠাৎ করে অধ্যাপক ইউনূস পদত্যাগ করছেন এমন রব ওঠে। যমুনায় গিয়ে নাহিদ ইসলাম অধ্যাপক ইউনূসের সাথে দেখা করেন। বেরিয়ে বিবিসি বাংলার মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দেন তিনি আর থাকতে চান না। সে ঘোষণা শুনে বিএনপি উঠে পড়ে দৌড় দেয় যমুনায়, জাতীয় ঐক্যের সুর বাজিয়ে তোলেন। যদিও বিএনপি নেতারাই পরে বলেছিলেন ওটি ছিল নাটক। সরকার একাধিক সূত্র বলছে বিএনপি যদি পর্দার আড়ালে দেওয়া সরকারের শর্তগুলো না মানে আবার অধ্যাপক ইউনূসের পদত্যাগের সাইরেন বেজে উঠতে পারে। সরকার উচ্চ মহলের ধারণা নির্বাচনের স্বপ্নে অতি বিভোর বিএনপি অধ্যাপক ইউনূস চলে যাবেন শুনলেই সব শর্ত মেনে নিতে পারে। প্রশ্ন হলো অতীতে -2 কার্যকর করায় যারা ব্যর্থ হয়েছিলেন এবার কি তারা সফল হবেন? বিএনপি কি ধ্বংস নিশ্চিত জেনেও আবারও সেলুট ঠুকে অধ্যাপক ইউনূসকে সমর্থন করবে, নাকি অতি খেলোয়াড় হতে গিয়ে নিজেদের পতন ত্বরান্বিত করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।